আয়ুষ, আমি প্রেগনেন্ট। এবার আমাদের গোপনে বিয়ের কথাটা পরিবারে জানানো উচিত। ভীষণ প্রফুল্লতায় ঝিলিক কথাখানা বললেও ততটাই অবহেলায় আয়ুষ উত্তর দেয়, তো অ্যাবর্শন করে ফেলো। এতক্ষণে আনন্দে আটখানা হয়ে যাওয়া ২০ বর্ষীয়া রমণী ঝিলিক নিজের বরের এমন অপ্রত্যাশিত কথায় অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। অবাকতার সাথে অশ্রুসজল চোখে চেয়ে থেকে শুধায়, কী সব বলছো আয়ুষ? আমাদের বাচ্চা, এটা আমাদের ভালোবাসার চিহ্ন। তুমি কিভাবে এটা বলতে পারো? এখন আমার এত ঝামেলা ভালো লাগছে না। তাছাড়া এত ওভার রিয়্যাক্ট করছো কেন? ব্রণই তো একটা, নাথিং সিরিয়াস। ঝিলিকের পা থেকে যেন মাটি সরে যাচ্ছে, চোখ হতে অঝরে ঝরে পড়ছে নোনা জল। এসব তিক্ত কথা সহ্য করতে না পেরে থাপ্পড় মেরে বসে আয়ুষের গালে। আয়ুষ খানিকটা অবাক হয়, তেড়ে গিয়ে ঝিলিকের গাল দুটো নিজের শক্ত হাতে চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, খুব সাহস বেড়েছে তোর, তাই না? আমাকে থাপ্পড় মারার সাহস তোর কিভাবে হয়? যা বলেছি সেটাই করবি, বলেই হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে আয়ুষ। ঝিলিক অবিশ্বাস্য চোখে চেয়ে রইল সেই দৃশ্য। দপ করে বসে পড়ল বিছানায়। সে যেন চিনতে পারছে না এই আয়ুষ মির্জাকে, যে কিনা তাকে ছোটবেলা থেকে চোখে হারাতো, সর্বদা যত্নে মুড়িয়ে রাখত, যে কিনা নিজ থেকেই ঝিলিককে নিজের ভালোবাসার প্রকাশ করেছে, বিয়ে করেছে। কাঁদতে কাঁদতে ঝিলিক বিড়বিড় করল, কি এমন হলো আয়ুষ, যাতে তুমি এই 1 মাসে এত বদলে গেলে? তোমার ভালোবাসা বুঝি এতটাই ঠুনকো ছিল? কিভাবে তুমি আমাদের বাচ্চাকে মারার কথা বলতে পারো? কাঁদতে কাঁদতে বিছানাতেই জ্ঞান হারায় ঝিলিক। আয়ুষ মির্জা মির্জা পরিবারের বড় ছেলে ওসমান মির্জার প্রথম পুত্র। বয়স 31-এর কোঠায় মির্জা পরিবারের মেজ ছেলে শাহাদাত মির্জার ছোট মেয়ে ঝিলিক মির্জা। বয়স 19। যৌথ পরিবারে বেড়ে ওঠার দরুন খুব কম বয়স থেকেই আয়ুষ ঝিলিক একে অপরের প্রতি টান অনুভব করে। এরপর প্রায় 1 বছর সম্পর্কে থাকার পর আয়ুষ নিজে ঝিলিককে বিয়ে করে পরিবারের থেকে গোপনে, কেননা তার ঝিলিককে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল। কথা ছিল ঝিলিকের পড়াশোনা শেষ হলেই বলে দিবে। অতঃপর সেখান থেকেই এত কিছু। জ্ঞান হারানো ঝিলিককে সযত্নে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে আয়ুষ। চোখে যেন তার অশ্রু ব্যথা। সে আহত চোখে চেয়ে থেকে বসে পড়ল ঝিলিকের শিউরে। চোখ দুটো অসম্ভব লাল। ঝিলিকের ডান হাতটা আগড়ে ধরে জড়বস্তুর ন্যায় চেয়ে রইল নিষ্প্রভ মলিন চেহারাটির দিকে। দুগালে আঙুলের ছাপ বসে আছে। এবার তার চোখ ঝিলিকের উদরে গিয়ে আটকালো। ওখানে এখন ছোট্ট একটি পানের অস্তিত্ব রয়েছে। আয়ুষ কাপা হাতে ঝিলিকের উদর ছুঁল, ঠোঁট এগিয়ে শঙ্খ একটি চুমু খেলো। বিড়বিড়িয়ে ভঙ্গস্বরে বলল, সরি সোনা, পাপা খুব হ্যাপি তোমাকে নিয়ে, কিন্তু বোধ হয় এখন পাপা তোমাকে আর তোমার মাম্মামকে প্রটেক্ট করতে পারবে না। তোমার পাপা ভীষণ উইক। আই অ্যাম সরি সোনা। আয়ুষ ফের আশাহত দৃষ্টিতে ঝিলিকের দিকে চাইল, হাতে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল কোথাও। দীর্ঘ 2 ঘন্টা পর জ্ঞান ফিরেছে ঝিলিকের। মাথাটা কেমন ভারী হয়ে আছে তার। ধীরে সুস্থে চোখ খুলে বোঝার চেষ্টা করলো আপাতত সে কোথায় আছে। নিজেরই রুম। আস্তে আস্তে উঠে বসলো সে। মাথায় অল্প জোর দিতেই সব কিছু মনে পড়ে গেল। নিজের পেটে হাত ছুঁতেই আবারও কান্না পেল তার। মেয়েদের কাছে মা হওয়ার অনুভূতির চেয়ে সুন্দর অনুভূতি আর নেই। অথচ এখন এই অনুভূতি কেমন যেন ঝিলিকের কাছে তিক্ত লাগছে। নিজের সকল ভাবনার মাঝেই নিজ থেকে শোরগোলের আওয়াজ এলো। বুঝতে না পেরে নিচের দিকে যেতে উদ্যত হয় ঝিলিক। তবে উঠতে গিয়েই মাথা ঘুরিয়ে ওঠে তার। সারাদিন না খাওয়া হয়তো ঝিলিক বহু কষ্টে 1 পা 2 পা করে এগিয়ে যায়। উপর থেকেই দেখে পরিবারের সকলে মিলে কাউকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঝিলিকের মা একটি শর্তেই ঝিলিল দেখতে পায় তার বড় বোন সাজকে বধূবেশে। ঝিলিক অবাক হলো। তার আপু বিয়ে করেছে, কিন্তু কাকে? সে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই
ওসমান মির্জা কর্কশ বাক্য ভেসে আসে তার কানে। আয়ুষ, তুমি যে সাজকে পছন্দ করো তা তো একবার আমাদের জানালেও পারতে। এমন হুট করে বিয়ে করার কী ছিল? জেলিকের মনে হলো সে ভুল কিছু শুনেছে। সে এবার ভালো করে দেখল, সত্যি তো আয়েশই তো বরবেশে দাঁড়িয়ে আছে। জেলিক দুপা পিছিয়ে গেল, সে যেন শ্বাস নিতেই ভুলে গেল। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল আয়ুষের পানে। চোখ হতে অজর দ্বারাই জল গড়িয়ে পড়ছে। আয়ুষের নজরও এবার জেলিকের পানে যায়, অথচ এমনভাবে সে নজর ফেরায় যেন জেলিক কোনো ঘৃণিত বস্তু। পুরুষটি হাসছে, এতে যেন জেলিকের বুকের জ্বালা হচ্ছে। তাকে এভাবে ঠকানোর কি খুব দরকার ছিল? নিজের পেটের বাচ্চা থাকার পরেও আয়ুষ অন্য কাউকে বিয়ে করে এনেছে, বিষয়টা যেন মানতেই পারছে না জেলিক। তার হঠাৎ সব বিভ্রম মনে হলো যেন এই সব কিছুই মিথ্যে। স্বপ্ন কাটলেই যেন সব মিটে যাবে, তাই আয়ুষ তার হয়ে যাবে। অথচ তেমনটি হলো না। ওসমান মির্জা তখনও চেঁচামেচি করছেন, বলছেন, এভাবে না জানিয়ে বিয়ে করার কারণটা আমি বুঝতে পারছি না আয়ুষ। তোমার থেকে ছোটরা এই শিখবে? সি সি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মালিহা বেগম ছুটে এলেন ছেলেকে রক্ষা করতে। আহ, ছাড়ো তো, যা হওয়ার তা হয়ে গিয়েছে। তাছাড়া আমাদের সাজ কি কম লক্ষ্মীমন্ত? ছাড়ো এসব। শাহাদাত মির্জা নিজেও অবাক হয়ে বসে আছেন। সাজ যে এমন করতে পারে তা তার কল্পনায় ও ছিল না। সাজকে তিনি প্রশ্ন করলেন, সাজ, এটা কি? হ্যাঁ, একবার তো আমাকেও জানাতে পারতে। সাজ মাথা নিচু করে বসে আছে সোফায়, তার ঠিক পাশেই আয়ুষ। সে গম্ভীর স্বরে বলে, উফ, থামো তোমরা। বাবা, আম সরি, ওর কোনো দোষ নেই। আমি ওকে হঠাৎ বিয়ে করেছি। মেজো আব্বু, ওকে বকো না। ছাড়োই সব, আমি রুমে যাচ্ছি। ওসমান মির্জা বিরক্ত হলেন। শাহাদাত মির্জাও হতবাক। চৌতি চৌধুরী নিজের বাপের বাড়িতে, তিনি জানেন না ঠিক কিভাবে কি বোঝাবেন। তিনি ফিরে আসলে ওপর থেকে ঝিলিক সব দেখল। কই, তাকে নিয়ে তো কখনো এমন কিছু বলেনি আয়ুষ। সে তো বলতো জেলিকি তার দুনিয়া, সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ওই মানুষটার ওপরে উঠে আসছে, তার খুব কাছে আসছে, অথচ তাদের মাঝের দূরত্ব অসীম। সে তাকিয়ে রইল, চোখের জল যেন শুকিয়ে গিয়েছে। তার 2 কদম হাঁটতেও যেন বহু কষ্ট হলো। তবু সে কদম বাড়ালো ওই মানুষটির উদ্দেশ্যে। আয়ুষ কোনো দিক না তাকিয়ে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। জেলিক এগিয়ে গেল, কৈফিয়ত নেওয়ার অধিকার তার আছে। আয়ুষ রুমের দরজা বন্ধ করতে গেল, ঠিক তখনই জেলিক এসে আটকালো। আয়ুষ তাকালো তার পানে, বিধ্বস্ত অবস্থা, যেন কত বছরের ভাঙাচোরা এক পাহাড়। আয়ুষের কথাও একটা যেন বিঁধে উঠল। সে চোখ ঘুরিয়ে নেয়। ঝিলিকের চোখ থেকে তখন অশ্রু গড়াচ্ছে। কাপা কণ্ঠে সে বলে, কেন করলেন এমনটা? আয়ুষ জবাব দেয় না, রুমে ফিরে যায়। ঝিলিকও কদম বাড়ায়। ফের জিজ্ঞেস করে, আমি কি এতটাই ঠকনু ছিলাম তোমার কাছে? আমাদের ভালোবাসা এতটাই ফেলনা ছিল তোমার কাছে যে নিজের বাচ্চাটার কথা পর্যন্ত ভাবলেন না? বলো, কেন করলে এমন? এখান থেকে যাও ঝিলিক, এখন আমার বিরক্ত লাগছে। তাই তো। ঝিলিক এগিয়ে গিয়ে কলার চেপে ধরে আয়ুষের, যদি আপুকেই ভালোবাসতে তাহলে আমার সাথে এমন কেন করলে? বলো, তোমার প্রতি ইন্টারেস্ট নেই আর তাই? ঝিলিকের হাত থমকে যায়। আয়ুষ তাকে যে ভালোবাসতো, এই আয়ুষ সেই আয়ুষ নয়। সে সরে আসে, আহত স্বরে বলে, আয়ুষ, তুমি তো এমন নও। কি হলো তবে তোমার? বলো এখন আমি কি করব? আয়ুষ, আমি তো মরে যাব। তো যাও। আয়ুষের এমন নিরুত্তাপ উত্তর ঝিলিক কখনোই আশা করতে পারেনি। তার মনে হলো সে বেঁচে আছে কেন? তার হুট করে বমি পেল, পেট গুলিয়ে এলো। সহ্য করতে না পেরে মাটিতে বসে পড়ল, মাথা চেপে ধরল যন্ত্রণায়।
আয়ুষ ব্যস্ত হাতে আগলে নিতে চাইল, হাত বাড়িয়ে ধরতে চাইল ঝিলিককে। ঝিলিক থামিয়ে দিল তাকে। বুকের ওঠানামা স্পষ্ট, তার শ্বাসকষ্ট হচ্ছে। তবু বহু কষ্টে বলে, ছুবেন না আমায়, একদম না। ঘেন্না হচ্ছে আমার নিজের প্রতি। কিভাবে আমি তোমার মতো কাউকে বিশ্বাস করলাম। আয়ুষের চোখ কেমন যেন লাল দেখাচ্ছে, চোয়াল শক্ত হয়ে রয়েছে। ঝিলিক উঠে দাঁড়ালো। এরপর তার আর কিছু বলার নেই। সে কেমন করে যেন চাইল আয়ুষের পানে। আয়ুষ সাথে সাথেই মুখ ঘুরিয়ে নিল। ঝিলিকের বুক মোচড় দিয়ে উঠল। ধীর পায়ে বের হয়ে গেল রুম থেকে। পরিবারের ছোটরা মাতামাতিতে মেতে উঠেছে। আয়ুষের ছোট ঐশী ঝিলিকের চাইতে 2 বছরের বড়। শাহমিদ, মির্জা, 2 মেয়ে তিয়া, তোতা আর 1 ছেলে নির্ঝর। তিয়া তোতা যমজ, 20 বছর, আর নির্ঝর সাজের সমবয়সী, 24। তিয়া বলে, আহা বড় আপু, তুমি তো একদম আপু থেকে ভাবির ট্রানজিশন খুব জনসভাবে করে দিলে। সকলের মাঝে হাসির রোল পড়ে যায়। বড়রা কিছু আলোচনা করতে নিজেদের রুমে গিয়েছেন। সাজ লাজুক হাসে। নির্ঝর ভ্যাঙায় তাকে, কী রে, তুই না বলেছিলি বিয়ে টিয়ে করবি না, এখন একেবারে আমাদের আইডলকে বিয়ে করে নিলি। এই তো তা, আমরা কিন্তু এবারে ভাইয়া আর আপুর বাসর রাতের ব্যবস্থা করব। কি বলিস সবাই? ঐশী বিরক্ত হলো। ওসবের দরকারটা কি? বড় আব্বু তো এখনও কিছু বলেননি। নির্ঝর জেদ ধরল, আরে দূর, আমরা সাজাবো বাসর ঘর, কিচ্ছু হবে না। এমনিতেও বড় মা তো আছেই। ক্রিয়েক মিনিট, আমাদের প্রিন্সেস কোথায়? হ্যাঁ তাই তো, ঝিলিক কোথায়? টিয়া, আমাদের তো জানা নেই, ঘুমোচ্ছে বোধ হয়। দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। টিয়া চলে গেল ঝিলিককে ডাকতে। বাকিরা সাজকে নিয়ে অন্য রুমে গেল। আমাদের আবার রুম সাজাতে হবে। ঝিলিক, এই ঝিলিক, কোথায় তুই? ওয়াশরুম হতে পানির কল কল ধ্বনি এলো। টিয়া সেদিক পানে এগিয়ে যেতেই ঝিলিক বেরোলো। ঝিলিককে দেখতেই তোতা উৎফুল্ল হলো। আনন্দ মিশ্রিত গলায় বলল, এই জানিস বড় ভাইয়া বিয়ে করেছে। ঝিলিকের চোখ মুখ মলিন দেখাচ্ছে। টিয়া সেসব খেয়াল করলো না। সে বলে গেল, তাও আবার কাকে জানি? বড় আপুকে। বড় আপু এখন থেকে আমাদের ভাবি। কী রে, শুনছিস তুই আদৌ? হুম, ছোট এক উত্তর এলো শুধু। টিয়া টেনে ধরল তার হাত, নিয়ে যেতে যেতে বলল, চল ঝিলিক, তুই অনেক বড় ড্রামা মিস করেছিস। বড় ভাইয়া যেভাবে আপুকে ডিফেন্স করেছিল, তুই তো জানিসই না। এখন চল, বাসর ঘর সাজাবো আমরা। টেনে নিয়ে যাই টিয়া তাকে। ঝিলিকের সামনের রুম খানা আয়ুষের। টিয়া টেনে নিয়ে যাওয়ার দরুন তাল সামলানো দায় হয়ে পড়ে তার কাছে। বেরোনোর সময় দরজার কোণে পা লাগে। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার আগেই কারো শক্ত বাহুবন্ধনী তাকে বাঁচিয়ে নিল। ঝিলিক চোখ দুটো খিসে বেঁধে রাখলেও না পড়ার সম্ভাবনায় চোখ মেলল। চোখ খুলতেই সামনে আয়ুষকে দেখেই তার হুটহাট কান্না পেল। কান্না গিলে কোমর পেঁচিয়ে রাখা আয়ুষের কোমর থেকে নিজের হাত হটায়। আয়ুষ তখনও তার দিকে চেয়ে, টিয়ার দিকে বিরক্ত চোখে। সে ক্ষিপ্র মেজাজে বলল, সমস্যা কি? আস্তে চলাফেরা করতে পারতিস না? যদি পড়ে যেত তখন? ঝিলিক তাচ্ছিল্যের হাসি হাসে মলিন স্বরে। অন্য পাশ ফিরে বলে উঠে, পড়ে গেলে হয়তো শরীরে আঘাত লাগত, অথচ মনের যে ক্ষত তাকে সে সরবে। আয়ুষ উত্তর দেয় না। স্পষ্ট অনীহা ভেসে উঠে ঝিলিকের চোখে। আয়ুষের স্বর এবার হঠাৎ নিম্ন হয়, বলে, সাবধানে চলবি। ঝিলিকের মনের অবস্থা দুর্বিষহ হয়ে উঠছে যেন আরও। মানুষটা নিজের জায়গায় অন্য কাউকে রেখে এখন যত্ন দেখাচ্ছে। সবই তো মিথ্যে। সরি ভাইয়া, সাবধানে থাকবো এবার থেকে। এই ঝিলিক, চল চল বলেই টেনে নিয়ে গেল আবার ঝিলিককে। যার বাচ্চা নিজের পেটে ধারণ করে আছে, তারই বাসর ঘর সাজাতে হচ্ছে তাকে। কতটা সৌভাগ্যবান হলে কারো এমন ভাগ্য হয়। তাচ্ছিল্য করে হাসে ঝিলিক। টিয়া টেনে নিয়ে এসে
ফুল ধরিয়ে দিয়ে গিয়েছে ঝিলিককে। সে ফুলগুলোর দিকে এক মনে তাকিয়ে রইল ঝিলিক। তার অনুভূতি কেমন যেন শূন্য হয়ে গিয়েছে। অতি শোকে পাথরের মতো অবস্থা। হাতের ঝুড়িতে রাখা সাদা গোলাপ ঝিলিককে প্রিয় ফুল। একসময় এই সাদা গোলাপ দিয়েই নিজের ভালোবাসার কথা জানিয়েছিল আয়ুষ, অথচ এখন সে বিয়ে করেছে অন্য কাউকে। এই ফুল অন্য কারো উদ্দেশ্যে লাগানো হচ্ছে, তাও আবার নিজের বড় বোনের জন্য। এই ঝিলিক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিস? তিয়ার কথায় টনক নড়ে ঝিলিকের ও দ্রুত ফুলগুলো সাজানোর কাজে লেগে পড়ল। একটু পরই সকলের সব কাজ শেষ হলো। সকলে ক্লান্তিতে কাউসে বসে পড়ল। ঝিলিকের মন বারবার পালাতে চাইছে, অথচ তাহলেই এখন তাকে অঢেল প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার উত্তর তার কাছে নেই। এর মাঝেই অসি আসে। সে এসবের মধ্যে ছিল না। অসি ঝিলিককে আয়ুষের রুমে দেখে ভ্রু কুঁচকে ফেলল। হুট করে রেগে গেল, ক্ষিপ্র মেজাজে ঝাড়ল সবাইকে। কী সমস্যা তোদের? ওকে কেন আবার এখানে ডেকেছিস? তিয়া অবাক হলো, বলল, যা বাবা, এখানে রাগার কী আছে আপু? ঝিলিকও তো আমাদের বোন, আমরা সবাই আনন্দ করছি, আর ওকে ডাকবো না? তোমাদের দুই ভাই বোনের আজ হয়েছেটা কি বলো তো? ঐশী কিছু বলে না, বিরক্ত চোখে সে থেকে ঝিলিকের কাছে যায়, ঝিলিককে ধরে নিয়ে আসে। ঝিলিক, আয় তো, এখানে থাকার দরকার নেই তোর। ঝিলিক কেমন ফ্যাকাশে চোখে চেয়ে থাকে তার পানি। ওকে এখন যে যেভাবে বলবে হয়তো ও সেভাবেই করবে। হুঁশ জ্ঞান খুইয়েছে নিজের। ঝিলিককে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। করিডরের সামনে গিয়ে হুট করে জড়িয়ে ধরল ঝিলিককে। ঝিলিক তখনও নিস্তেজ। ঝিলিক, বোন আমার, তুই ঠিক আছিস? হুম। আমি জানি না ভাইও এটা কি করলো। ও তো ও তো তোকে, থাক না আপু, আমি ঠিক আছি, দেখো আমি হাসছি। ঐশী তাকালো। এ হাসি কি আদৌ খুশির হাসি? তার কি নিজের ভাইকে বুঝতে এতটাই ভুল হলো? ঐশী ভাবতে পারে না আয়ুষের ওপর তার প্রচুর রাগ জন্মেছে। ঝিলিক তখনও ক্রিকিম হেসে দাঁড়িয়ে বহু কষ্টে বলে, আপু, আমাদের মাঝে তেমন কিছুই নেই যেমনটা তুমি ভাবছো। ঐশী অবাক হলো। ঝিলিক ফের বলল, আপু, আমাকে একটু রুমে দিয়ে আসবে? প্রেশারটা মনে হয় আবার লো করছে। ঐশী দিয়ে আসে তাকে তার রুমে। ঝিলিক দরজা আটকে দেয়। ঐশী বুঝে ওঠে না কিছু, মলিন মুখে বেরিয়ে যায়। একটু পরই বোধহয় সাজকে নিয়ে আসা হলো। হই হুল্লোড় করছে তোতা তিয়ারা। ঝিলিক এসব শুনে নিজের কান দুটো চেপে ধরল। সারা কক্ষ জুড়ে তার আর আয়ুষের সকল ছবি। বিছানার কাছ ঘেঁষে বসে আছে সে, গায়ের ওড়না মেঝেতে পড়ে আছে। নিজের চুলগুলো খামচে ধরে কষ্টটুকু কমাতে চাইল। এক সময় হুট করে উঠে দাঁড়ালো, বেরোলো রুম থেকে। বড়রা তখন যার যার ঘরে। ঝিলিক সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল আয়ুষকে, কোথাও নেই। যতদূর শুনেছে আয়ুষ এখনও নিজের রুমেও যায়নি। সবশেষে সাত বাকি রইল। ব্যস্ত পায়ে এগিয়ে গেল সেদিক পানে। কোমর সমান চুলগুলো তখন সম্পূর্ণ অগোছালো। ছাদে পৌঁছেই কাঙ্ক্ষিত মানুষটিকে পেল। সিগারেটের ধোঁয়া দেখা যাচ্ছে। ঝিলিক এগিয়ে গেল। অর্ধেক যেতেই কাশি পেল তার। তখন পূর্ণ চন্দ্র বোধ হয়। ঝিলিকের কাশের শব্দে সে পিছু ফিরে তৎক্ষণাৎ হাত থেকে সিগারেট ফেলে প্রায় পায়ে পিষে ফেলে। ঝিলিক নিজেকে সামলে উঠতে পারে না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আয়ুষকে। আয়ুষের বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে ওঠে। আয়ুষের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়, কেমন বিধ্বস্ত এক অবস্থা তার। কাঁদতে কাঁদতে ঝিলিক বলে, বলে দাও সব মিথ্যে, এইসব একটা স্বপ্ন, আমার আর সহ্য হচ্ছে না আয়ুষ। আয়ুষ তখনও একই পাথুরে ভঙ্গিতে একসময় হাত দ্বারা নিজের বুক থেকে আলাদা করলে ঝিলিককে। ঝিলিক অসহায় চোখে তাকায়। আমি মরে যাচ্ছি আয়ুষ, দেখো, আমি শেষ হয়ে যাচ্ছি, বাচ্চামো করো না ঝিলিক। এত রাতে ছাদে কেন এলে? যাও এখান থেকে। বাচ্চামো করছি আমি, তোমায় অন্য কেউ ছুবে, গভীরভাবে ছুবে, আমি কিভাবে সহ্য করবো বলো? আমাকেও যদি সেভাবে কেউ ছুতো, তুমিও সহ্য করতে বলো?
ঝিলিক ধমকে উঠে আয়ুষ। ঝিলিক ডগরে উঠে, বুদ্ধি সব যেন লোপ পেয়েছে। আয়ুষের বাম হাতখানা নিজের পেটের কাছে নিয়ে বলে, আয়ুষ, নিজের বাচ্চাটার কথা একবার ভাবছো না কেন তুমি? বলো। আয়ুষ চুপ থাকে। দেখো, আমার মাইগ্রেশনের ব্যথাটা বেড়েছে, আগলে নিবে না তুমি আমায়, ঠিক আগের মতো। কি হলো, চুপ কেন তুমি? না ঠকালে কেন আমায়? ভালোই যদি না বাসতি তাহলে কেন এত সব? নিচে যাও, আমি সত্যি মরে যাচ্ছি আয়ুষ, একটা বার জড়িয়ে ধরো না আমায়, আমার বুকটাকে খুব ব্যথা করছে, একটু জড়িয়ে ধরো না আমায়। ঝিলিক, বাড়াবাড়ি করো না, আমি মরে গেলে তুমি খুশি হবে আয়ুষ? আয়ুষ যেন বিরক্ত হয়ে ঝিলিকের এমন কথায়। হ্যাঁ, হব বলেই পা বাড়ায় সে। ঝিলিক তৎক্ষণাৎ আটকে নিল তার পথ। পায়ের কাছে গিয়ে বাচ্চাদের মতো আগলে ধরে তার পা ভীষণ কাতর স্বরে বলে, যেও না আয়ুষ, দয়া করে আমার বিশ্বাস ভেঙো না, পা ছাড়ো ঝিলিক। পাগল হয়েছো? করছোটা কি? যাবে না তুমি পর নারীর কাছে? আমি তোমার বিয়ে করা বউ আয়ুষ, তুমি এমনটা করতে পারো না। আয়ুষ শোনে না, তার মানা, পা ছাড়িয়ে ঠিক চলে যায়। ঝিলিক কেমন যেন পাগলের মতো করে উঠে, চেঁচিয়ে বলতে থাকে, যেও না, ফিরে এসো আয়ুষ, আমার কষ্ট হচ্ছে খুব। আয়ুষ, অথচ আয়ুষ আসে না, একবার পিছন ফিরেও তাকায় না। ঝিলিক কতক্ষণ ওভাবে পড়েছিল জানে না সে। উঠে দাঁড়াতেই বুঝতে পারে তার শরীর শক্তি নেই, এক বিন্দুও নেই। টেনে হিঁচড়ে ওই দুর্বল শরীরখানা নিয়ে নিচে নামলো সে। নিজের রুমে গিয়ে সকল ওগোছালো জিনিস সন্তর্পণে গুছালো। ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে এলো, চুল বেঁধে ওড়না জড়িয়ে বেরলো ও। সিঁড়ি ভেঙে শাহাদাত মির্জার ঘরে গেল। দুটো বাড়ি দিতেই দরজা খুলে গেল। রাত প্রায় 1টার সময় ঝিলিককে এখানে আশা করেননি শাহাদাত মির্জা। ঝিলিক তাকে দেখতেই মুচকি হাসল। শাহাদাত মির্জা আহ্লাদ নিয়ে বললেন, কি হয়েছে মা? কিছু কি প্রয়োজন তোর? না বাবা, আমি কি আজ রাতটা তোমার কাছে ঘুমাতে পারি? তুমি আমায় ঠিক ছোটবেলার মতো মাথায় হাত বুলিয়ে দিবে? শাহাদাত মির্জা হাসলেন, কেন নয় আম্মু, ভেতরে আয়। আমি তো আরও খুশি হয়েছি যে তুই এলি। তোর মাটা বুঝলি কবে যে আসবে? ঝিলিক ভেতরে ঢুকতে ঢুকতে মলিন হাসি। মাকে ছাড়া থাকতে পারো না তাই না বাবা? তিনি হাসলেন, বললেন, অভ্যেস কখন ছাড়া যায়? ঝিলিক কিছু বলে না। ছাড়া যায় অভ্যেসও একসময় চলে যায় নতুন কারো আগমনে। ঝিলিক বাবার কোলে শুয়ে পড়ল, বলল, মাথায় একটু হাত বুলিয়ে দাও বাবা, কিছুক্ষণ পরই চলে যাব। সে কি, তুই না বললি তুই আজ রাতটা থাকবি? না বাবা, সময় ফুরিয়েছে। ঝিলিকের কথা শাহাদাত মির্জার কাছে কেমন অদ্ভুত লাগলো। মেয়ে কখনো তার এমন করে কথা বলেনি। কিছু হয়েছে ঝিলিক? ঝিলিক দুপাশে মাথা নাড়ে, বিড়বিড় করে বলে, আমি তোমার মান রাখতে পারলাম না বাবা। যতটা আমাকে দিয়েছো তার সম্মানটুকুও আমি তোমায় দিতে পারলাম না। বল, মানুষকে বিশ্বাস করে ঠকে গিয়েছি। যাকে কখনো কষ্ট পেতে দাওনি সে আজ কষ্টের পাহাড়ে চূড়ায়। আমাকে ক্ষমা করে দিও। অথচ সেসব বলতে পারল না সে। মুখ বলে মাকে মনে পড়ছে খুব। শাহাদাত মির্জা হাসলেন স্বল্প। বোকা মেয়ে, 30 মিনিট যাবত ওভাবেই শুয়ে থাকলো ও। শাহাদাত মির্জাও মেয়ের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছেন। ঝিলিক সময় দেখে নেয়, রাত প্রায় 1:30। সে উঠে পড়ে। যাওয়ার আগে বাবাকে বলে, একবার জড়িয়ে ধরি, জিজ্ঞেসের কি আছে মামুনি? ঝিলিক মৃদু হেসে জড়িয়ে ধরে বাবাকে। শাসনের স্বরে বলে, একদমই ওষুধে ফাঁকিবাজি করবে না, সব সময় ঠিকঠাক খাবার খাবে। আমার মা যখন বলছে অবশ্যই খাবো। দুজনেই হেসে উঠে ঝিলিক বলে, আসি বাবা, আয়। ঝিলিক চলে গেল। নিজের রুমে ঢোকার আগে একবার আয়ুষের রুমের দিকেও তাকালো। নিস্তব্ধ রাতে তার হাহাকার শোনার মতো কেউ রইল না। হাসল সে। নিজের রুমে গিয়ে বিছানায় বসে পড়ল। পেটে হাত বুলিয়ে বলল, মাকে ক্ষমা করে দিও তুমি। মা তোমাকে পৃথিবীতে আনতে পারবে না। আমরা বরং তোমার বাবাকে আর বিরক্ত না করি। তার আমাদের প্রয়োজন নেই। ফুরিয়েছে। মাম্মামের সাথে যাবে তো হেভেন এ।
হুম, জানো তোমাকে নিয়ে আমার অনেক স্বাদ ছিল, অথচ কোনো কিছুই হলো না। পরের জন্মে তুমি আবার আমার গর্ভে আসবে কেমন? সে জন্মে মাম্মা তোমাকে জন্ম দেওয়ার মতো স্ট্রং হব। পরদিন সকাল 6টার দিকে নির্ঝর ঝিলিককে ডাকতে গেল। ওর একটা প্রজেক্ট ঝিলিকের কাছে রয়ে গেছে, ওটা নিতে হবে। অথচ 10 মিনিট ধরে ডাকানোর পরও ঝিলিকের কোনো সাড়া শব্দ নেই। ঝিলিক সুসাইড করেছে আয়ুষ ভাই, তাও প্রায় অনেক ঘন্টা আগে। গল গল করে রক্ত বেরোচ্ছে, আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তুমি যত দ্রুত সম্ভব চলে এসো। নির্ঝর এক নাগাড়ে অস্থির ভঙ্গিতে সকল কথা বলে থামল নির্ঝর। সকালে নিজের প্রজেক্টটা আনতে গিয়ে যখন ঝিলিক দরজা খোলে না, তখনই সবাইকে ডাকে সে। অতঃপর দরজা ভেঙে তার উদ্ধার করা হয়। কী যে বিভৎস অবস্থা ছিল তার, নির্ঝর কল্পনা করতে পারে না। বাম হাতের শিরা কেটে মাংস দেখা যাচ্ছিল। কি বিশ্রী ছিল সে দৃশ্য। সৌতি চৌধুরী নিজের বাবার বাড়িতে থাকতেই দুবার জ্ঞান হারিয়েছেন। আয়ুষের কানে এমন খবর যাওয়াতে সে যেন সেই মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল। তার হাতে থাকা দামি ফোনখানা খসে পড়ে গিয়ে শব্দ তুলল, অথচ আয়ুষের কোনো ভাবান্তর নেই। হাত দুটো তখনও কাঁপছে। গতকাল রাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অফিসের কাজের বাহানায়, সারা রাত সেখানেই ছিল। বাড়িতে ঢোকা মাত্র হুট করে এমন কিছুর জন্য সে প্রস্তুতি ছিল না। আয়ুষের হাতও ভেঙে এলো। সে শ্বাসরোগে ভুক্তভোগী রোগীর ন্যায় হাঁপাতে লাগলো। সে সবকে উপেক্ষা করে ছুটে গেল ঝিলিকের রুমের দিকে। সাদাত মির্জা তখন মেয়েকে কোলে তুলে সিঁড়ি ভেঙে আসছিলেন। কাঁদতে কাঁদতে আয়ুষ ঝট করে গিয়ে ঝিলিককে নিজের কোলে নিয়ে নেয়। সকলকে তাড়াহুড়োয় বলে, অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হয়ে যাবে, গাড়িতে নিয়ে যাচ্ছি আমি। নির্ঝর সাথে আর দ্রুত। নির্ঝর দৌড়ে গিয়ে গাড়ি বের করে। আয়ুষ দ্রুত পায়ে ব্যাক সিটে গিয়ে বসে পড়ে। ঝিলিককে কোলে নিয়ে ঝিলিকের মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে, অন্য হাতে রক্ত ঝরতে থাকা হাতখানা শক্ত করে চেপে ধরে। আয়ুষের সাদা শার্ট সম্পূর্ণ রক্তাক্ত। ভাই, সামনে রেড সিগন্যাল দিয়ে রেখেছে, এখন কি হবে? আয়ুষ অস্থির কণ্ঠে চিৎকার করে বলে, তো ভেঙে ফেল সিগন্যাল, যত দ্রুত সম্ভব ড্রাইভ কর। এইসব দেখার সময় নেই এখন। আয়ুষ অসহায় চোখে তাকিয়ে থাকে। ঝিলিকের পানে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, অথচ মুখে কোনো শব্দ নেই। হৃদযন্ত্র যেন কোনো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আছে। সে তার কম্পনরত হাত ঝিলিকের নাকের কাছে নিয়ে যায়, নিশ্চিত হতে চায় যে ঝিলিকের শ্বাস তখনও চলমান। অথচ এমন হয় না। ঝিলিকের শ্বাস যেন কচ্ছপের মতো ধীর গতিতে চলছে। আয়ুষ এই প্রথমবারের মতো শব্দ করে কাঁদে। আশপাশ ভুলে ডুকরে উঠে। ঝিলিকের মাথাটা আরও কিছুটা শক্ত করে ধরে বলে, শ্বাস নাও ঝিলিক, প্লিজ ব্রিথ। অথচ ঝিলিকের নিথর দেহ পড়ে থাকে তার বাহু ডোরে। শ্বাস নিচ্ছে কি না তাও বোঝার দায়। কিছুক্ষণের মাঝেই তারা এভার কেয়ার মেডিকেলের সামনে এসে পৌঁছায়। আয়ুষ দ্রুত ঝিলিককে স্ট্রেচারে তুলে ইমার্জেন্সিতে নিয়ে যায়। আসার আগে সকল ব্যবস্থা করে রাখা হয়েছিল। ততক্ষণে পরিবারের বাকি সদস্যরাও এসে পৌঁছেছে। নির্ঝর কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, চোখ দুটো টকটকে লাল। সকলেরই একই অবস্থা। শ্বাস তখন নিজের বাবাকে সামলাচ্ছিল। শামিদ মির্জা আর ওসমান মির্জা দুজনেই চুপ সাথে তাদের স্ত্রীরাও। সৌতি চৌধুরীও এসে পৌঁছালেন, অথচ আসা মাত্রই আরেক দফায় জ্ঞান হারালেন তিনি। মালিহা বেগম এবং প্রেহেলি আক্তার তাকে নিয়ে পাশেই কেবিনে গেলেন। তাদের চোখে অশ্রু। তাদের কারো ধারণা নেই ঝিলিক হঠাৎ এমন কেন করলো, কারণ ইভা কি। আয়ুষ একধানে অপারেশন থিয়েটার এর দিকে তাকিয়ে রইল। ডাক্তাররা তাকে নিয়ে গিয়ে মিনিট কয়েক হয়েছে। সে আয়ুষকে দেখেই শামিদ মির্জা এগিয়ে গেলেন। ছেলেটার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, সাথে চুলের দশা শোচনীয়। শামিদ
মির্জা তাকে দেখতেই জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, এটা কি করলো মেয়েটা? আমার মেয়ের মুখটা মরে যাচ্ছে। কালও তো এলো, বলল বাবা ওষুধগুলো সময় মতো খাবে। আমার মেয়েটা এমন কেন করলো আয়ুষ? কি এমন করেছি আমরা? কাঁদতে কাঁদতে তার শ্বাসকষ্ট উঠে গেল। আয়ুষ কিছু বলতে পারে না। যার কাঁধ ভরসার কাঁধ মনে করে সাদাত মির্জা কেঁদে যাচ্ছেন, সে কাঁদই তো তার মেয়ের এই অবস্থার জন্য দায়ী। আয়ুষ সাদাত মির্জাকে কিছু বলার ভাষা পেল না। সে এগিয়ে গেল ঝিলিকের কেবিনের দিকে। তোতা, টিয়া, অসি, শ্বাস সকলেই তখন গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, অথচ ওর মন বারবার ওদিকেই ছুটছে। কতক্ষণ চেয়ে থাকলো চাতক পাখির ন্যায় সেদিক পানে, অতঃপর দ্রুত পায়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পাশে থাকা মসজিদে গিয়ে কাজা নামাজের জন্য অতি শান্ত ভঙ্গিতে অজু করলো। অতঃপর নামাজে বসে পড়ল। ফজরের নামাজটা কাজা হিসেবে আদায় করে দোয়া চাইল সে। ইয়া মাবুদ, আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই। আমি একমাত্র আপনার ভরসাতেই টিকে আছি। আমাকে ধৈর্য দিন। আমার আয়ু সেই মানুষটিকে দান করুন যে আমার বেঁচে থাকার অবশ্য আমার কৃতকর্মের ফল তাকে দেবেন না। আমার সন্তান, স্ত্রী উভয়কে রক্ষা করুন। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে রক্ষা করুন। সে কাঁদতেই রইল। সেজদায় কাঁদতে কাঁদতে সে শুধু তার স্ত্রীর প্রাণ ভিক্ষে চাইল। বিপদ যখন মানুষ বুঝতে পারে সৃষ্টিকর্তা ব্যতীত তাদের আর কেউ নেই, সেই মহান সৃষ্টিকর্তা চাইলেই সব পারেন। আয়ুষ তা খুব ভালোভাবে বিশ্বাস করে। সে জানে এই মুহূর্তে একমাত্র মহান আল্লাহ তাআলা ব্যতীত তার হৃদয় শান্ত করার ক্ষমতা কারো নেই। কিছু সময় পরই তার পকেটে থাকা আরেকটি ফোন বেজে উঠল। আয়ুষ অতি দ্রুত তা রিসিভ করলো। ওপাশ থেকে নির্ঝর কাঁদছে, বলছে, ভাই কোথায় তুমি? ডাক্তার বলে গিয়েছে 2 ব্যাগ রক্ত লাগবে, এবি পজিটিভ। এখানে কোথাও তো পাচ্ছি না ভাই। মেডিকেলেও সকল ব্যাগ অলরেডি ফিনিশ হয়ে গিয়েছে। আশেপাশে দেখো না তুমি একটু। ডাক্তার বলেছে বোনর নাকি বাঁচারই ইচ্ছে নেই, যার জন্য ডক্টররা কিছুই বলতে পারছে না। ও ওকে অপারেট না করলে ওকে নাকি বাঁচানো সম্ভব হবে না ভাই। তুমি জলদি রক্ত নিয়ে এসো। আয়ুষ মুহূর্তেই ছুটে গেল। যেতে যেতে ফোন লাগালো তার অ্যাসিস্ট্যান্ট রায়ানকে। হ্যালো রায়ান। হ্যাঁ স্যার বলুন। আমাকে যত দ্রুত সম্ভব এবি পজিটিভ এর 2 ব্যাগ ব্লাড জোগাড় করে দাও রাইট নাও। 5 মিনিটের মধ্যে। এইটুকু বলেই কল কেটে দিল সে। কেমন উদ্ভ্রান্তের ন্যায় চুল খামচে ধরে নিজের গর্জে উঠে বলে, এবার খুশি তো তুই? এটাই চাইছিলি তুই, তাই না? শুনছিস তুই? তোকে পেলে আমি টুকরো টুকরো করে নদীতে ভাসাবো। আমার ঝিলিকের যদি কিছু হয় তবে দেখিস, তুই যেখানেই থাকিস না কেন, জাহান্নামে হলেও সেখান থেকে টেনে এনে মার্ডার করব আমি তোর। অতঃপর কিছুক্ষণের মাঝেই রায়হান ছুটে ছুটতে 2 ব্যাগ রক্ত নিয়ে এলো কোথা থেকে যেন। রক্ত জোগাড় করে উদ্ভ্রান্তের ন্যায় নার্সের হাতে দিল। উপস্থিত সকল নার্সেরা অদ্ভুত চোখে দেখছে তাকে। প্রায় 2 ঘন্টার ইমার্জেন্সি অপারেশনের পর ডক্টর বেরিয়ে এলেন। 3 জনের একত্র প্রচেষ্টায় ঝিলিককে বাঁচানো সম্ভব হয়েছে। সেখানে থাকা সবচেয়ে সিনিয়র ডক্টর জুনিয়র ডক্টরদের পাঠিয়ে দিলেন। তিনি ওসমান মির্জার খুব ভালো বন্ধু। তার চিন্তিত মুখ দেখে সাদাত মির্জা এগিয়ে গেলেন। সাথে আয়ুষ নিজেও এলো। তার সাহস হলো কিছু জিজ্ঞেস করার। কোনো সমস্যা আছে কি আর? বলুন। আমার মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ, মেয়ে ঠিক আছে, কিন্তু তিনি একটু চিন্তিত হলেন। কিভাবে কি বলবেন বুঝতে পারলেন না। যতদূর জানে ঝিলিক অবিবাহিত। অল্প সংকোচ নিয়ে বললেন তিনি। ঝিলিকের ক্ষত ততটাও মজবুত ছিল না, তাই ও এখন একদম ঠিক আছে। তবে ও সন্তান সম্ভবা মুহূর্তেই বিস্ফোরণ হলো যেন সকলের মাঝে। চৌধুরীও মাত্র এসেছিলেন ছুটে এদিক যায়। এমন কথা শুনে তিনি পড়ে যেতে নিলেন। পাশে থাকা মালিহা বেগম এবং
শামিদ মির্জার স্ত্রী পহেলি আক্তার এসে দ্রুত তাকে ধরে ফেললেন। সাদাত মির্জাও দুপা পিছিয়ে গেলেন। আয়ুষের শক্তি হলো না যে সে এগিয়ে যাবে। কী জবাব দিবে সে? এই মুহূর্তে তার সেই পরিস্থিতি নেই যে অবস্থায় সে জিলিকে এসব থেকে প্রোটেক্ট করতে পারবে। ডক্টর ফের বললেন, এসব নিয়ে এখন আপনারা এখানে কিছু বলবেন না ওকে। ওর মেন্টাল হেলথ যথেষ্ট খারাপ এখন। আরও বেশি এফেক্ট পড়লে অনেক বাজে কিছু হয়ে যেতে পারে। সুতরাং জ্ঞান ফিরলেই তাকে অতিরিক্ত প্রেশারাইজ করবেন না। সকলেই হতভম্বের ন্যায় দাঁড়িয়ে রইল। শুধুমাত্র ঐশী ছাড়া। ঐশী অবাক চোখে তাকিয়ে রইল আয়ুষের দিকে। তার মানে ও যা ভেবেছিল তা। আগে ওদের মাঝে বহু কিছু লক্ষ্য করেছিল ঐশী, তবে এত কিছু নিজের ভাইয়ের প্রতি ঘেনায় তার গা গুলিয়ে উঠল। কিন্তু সে তো এমন নয়। তাহলে কি এমন হলো যে আয়ুষ এতটা বদলে গেল? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা আয়ুষের দিকে দ্বিধা ভরা দৃষ্টিতে চেয়ে রইল সে। সকলের মাঝে কেমন যেন এক ধরনের নিস্তব্ধতা বয়ে গেল। নীরবে অশ্রু ঝরে পড়তে লাগলো। শাহাদাত মির্জার চোখ হতে গত 2 ঘন্টা আগেই জ্ঞান ফিরেছে জিলিকের। জিলিকের জ্ঞান ফিরতেই সকলেই ওর সাথে দেখা করতে এলো। শাহাদাত মির্জা দৌড়ে এলেন প্রথমেই, সাথে ওসমান মির্জা আর শামিদ মির্জাও। তিয়া, তোতা, ঐশী, সাজ সকলে মিলে ওকে আলতোভাবে জড়িয়ে ধরে। কেঁদে উঠে স্বল্প স্বরে। জিলিকের ভাবান্তর নেই, যেন তার জন্মের আফসোস সে যে বেঁচে আছে, তবু তার তৃষার্ত চোখ দুটো খুঁজে বেড়ায় সেই একটি মানুষকে। অথচ অথচ সে নেই। সে আসলেই নেই। এত মানুষের ভিড়েও সে নেই। চৌতি বেগম মুখ ভার করে মেয়ের কাছে এগিয়ে এলেন। শামিদ মির্জা নিজের স্ত্রীকে ইশারা করলেন তাকে এখন থেকে নিয়ে যেতে। পহেলি আক্তার এবং মালিহা বেগম তাকে নিয়ে সরে এলেন। সৌদি চৌধুরী রাগে দুঃখে চোখের জল ফেলছেন। শাহাদাত মির্জা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন লাগছে মা এখন? জেলে কিছু বলতে পারে না, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, কিছু হয়নি মা, কিছু না, আমরা এক্ষুনি বাড়ি যাব। জিলিক ক্ষীণ হাসে, মনে মনে আওড়ায়, আমার মরণেও যার হৃদয় এক বিন্দু টলেনি সে তো কখনোই আমাকে ভালোবাসেনি। আর আমি কিনা তার মতো একজনের জন্য নিজের জীবন দিতে যাচ্ছিলাম। কেউ অতিরিক্ত কথা বাড়ায় না, সরাসরি তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বাকি সব ট্রিটমেন্ট সেখানেই হবে। মেয়েকে শাহাদাত মির্জা এক বিন্দুর জন্যও চোখের আড়াল করতে চান না। একটু আগে বাড়িতে নিয়ে আসা হয়েছে জিলিককে। ড্রয়িং রুমের সোফায় এসে বসল সে। সাথে শাহাদাত মির্জা তাকে ধরে বসালেন। সকলেই উপস্থিত সেখানে। ওসমান মির্জা খুব ভালো করেই জানেন সৌদি চৌধুরীকে আটকে রাখা ভীষণ কঠিন হয়ে পড়বে। তাই তিনি আগে আগেই ছোটদের উপরে পাঠিয়ে দিলেন। তারাও বুঝে গেল এখন কি হতে পারে। জিলিকের জন্য চিন্তা হলেও তাদের হাতে কিছুই নেই করার মতো। তারা চলে গেল। শাহাদাত মির্জা মেয়েকে এটা ওটা খাওয়ার জন্য বলছেন, আর জিলিক ক্রমশ মানা করছে। ঠিক তখনই আয়ুষ প্রবেশ করলো কোট হাতে। ভাবখানা এমন যেন সে সবেমাত্র কাজ শেষে ফিরেছে। সে কোনো দিক না তাকিয়ে সোজা ওপরে চলে যাচ্ছিল। তাকে দেখে জিলিক মলিন চোখে চেয়ে রইল। সে কি একবারও তাকাবে না? ওসমান মির্জা তাকে থামালেন। আয়ুষ, এদিকে এসো। আয়ুষ শুনল, সাথে সাথেই চোখ বুজে ফেলল। পা থমকে গেল তার। যার সম্মুখীন সে হতে চায় না তার সামনে কেন বারবার যেতে হচ্ছে। সে ভারী কণ্ঠে বলে, আমি টায়ার্ড আব্বু, পরে আসবো। এসো এদিকে, তোমার প্রয়োজন। অগত্যা কিছু বাধ্য হয়ে গেল সে। অথচ একবারের জন্যও জিলিকের দিকে তাকালো না। সৌদি চৌধুরী এসে জিলিককে হঠাৎ প্রশ্ন করলেন, এই বাচ্চা কার জিলিক? কার সাথে কি করে আমাদের পরিবারের নাম ডোবাতে চেয়েছিলি বল?
ঝিলিক যেন জমে বরফ হয়ে গেল। সে একবারের জন্যেও কল্পনা করেনি এমন কিছু হতে পারে। সৌতি চৌধুরী মেয়ের মনতায় রেগে থাপ্পড় বসালেন গালে। সবাই হতভম্ব হয়ে গেল। শাহাদাত মির্জা চেঁচিয়ে উঠলেন, কি হচ্ছেটা কি চৌতি? আমি বলেছি তোমাকে কিছু বলতে। জিজ্ঞেস করো আগে তোমার মেয়েকে। কোন জারজ পেতে নিয়ে ঘুরছে ও? জারজ? ওর বাচ্চা জারজ? কেউ তার বৈধ সন্তানকে জারজ বলছে। আর আয়ুষ, সে না চাইতেও তার দিকে তাকায়। তার ভাবনায় ছিল হয়তো বা সুসাইডের কারণে আয়ুষের মনে তার প্রতি একটু হলেও মায়া সৃষ্টি হবে। অথচ এমনটা হয় না। আয়ুষ তার দিকে ফিরেও তাকায় না। ঝিলিক তাচ্ছিল্য হাসে, ক্লান্ত স্বরে জবাব দেয়, কেউ না। এই বাচ্চার বাবা কেউ না। ওর বাবা মা দুটোই আমি। কার না কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস, আর এখন এসে বলছিস বাচ্চার বাবা কেউ না। আয়ুষ হুট করে মুখ খুলল। মুখায়ব তার চরম লাল, যেন সে এখনই সব ধ্বংস করতে চায়। অথচ শুধু বলল, এনাফ ছোট আম্মু, ও এখন অসুস্থ, ওকে এখন রেস্ট করতে দাও, এসব নিয়ে পরে কথা হবে। তার এমন কথা শুনে ঝিলিক তাচ্ছিল্য হাসি। সাদাত মির্জাও থামালেন স্ত্রীকে, কর্কশ কণ্ঠে বললেন, চুপ করো তুমি। অতঃপর মাথা নিচু করে বসে থাকা ঝিলিকের পানে চেয়ে বললেন, রুমে চলো মা, এখানে থাকার দরকার নেই তোমার। শাহাদাত মির্জা মেয়েকে নিয়ে উঠে দাঁড়ালেন। সকলকে উদ্দেশ্য করে বললেন, এ ব্যাপারে কেউ আর কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। অতঃপর তিনি ঝিলিককে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। তাদের যাওয়ার পানে আয়ুষ তাকিয়ে বিড়বিড় করে, ক্ষমা করে দিও আমায় ঝিলিক। এরপর ওসমান মির্জার কণ্ঠ ভেসে এলো, আয়ুষ শোনো, ওই ছেলেকে যেখান থেকে পারো, যেভাবে পারো আমাদের সামনে নিয়ে আসবে। শামিদ মির্জাও তাল মেলালেন, হ্যাঁ আয়ুষ, মির্জাবাড়ির মেয়ের গায়ে হাত দেওয়ার ফল গুনে গুনে শোধ করতে হবে ওকে। সামনে পেলে কেটে টুকরো টুকরো করব। চেনেনি এখনও মির্জাদের। আয়ুষ কিছু বলে না, মাথা যন্ত্রণা করছে ওর। একটা মানুষ আর কত চাপই বা সহ্য করতে পারে। আয়ুষ মাথা দুলিয়ে রুমে চলে আসে। রুমে আসতেই হঠাৎ সাজকে দেখে বিরক্ত হলো সে। রুক্ষ স্বরে বাণী ছুড়ল, তুই এখানে কেন? সাজ উইন্ডো সাইডে বসেছিল। হঠাৎ আয়ুষের এমন প্রশ্নে ভড়কে গেল সে। তাড়িতে তার দিকে ফিরে জবাবে বলল, আপনি কি বলে গেলেন? কিছুক্ষণ আগেই তো আমাদের বিয়ে, বাকিটা শেষ করতে পারে না সাজ। তার আগে আয়ুষ ওকে থামিয়ে দেয়, বলে, লিমিট ক্রস করিস না সাজ, বিয়ে নয় ওটা, এঙ্গেজমেন্ট হবে। তুই প্লিজ এখান থেকে অন্য ঘরে যা। আমার খুব বেশি খারাপ লাগছে, একটু রেস্ট নিতে চাইছি। সাজ মলিন চোখে চাইল, হ্যাঁ ঠিক, এঙ্গেজমেন্ট তো। চুপচাপ বেরিয়ে এলো সে। মনে মনে বলল, ভালোবাসা খুব বাজে জিনিস, যা মানুষকে কখনো এতটাই নিচে নামায় যতটা নিচে নামলে হয়তো জাহান্নামও মেলে তা না। শাহজাদ মির্জাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ঝিলিক, মাথাখানা ঠিক বুক বরাবর। শাহাদাত মির্জা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি যে নীরবে জল ফেলছেন তা স্পষ্ট বুঝতে পারছে ঝিলিক। নীরবতা ভেঙে শাহাদাত মির্জা কান্নারত কণ্ঠে বললেন, কেন এমন করলে মামুনি? বাবা কি তোমায় কম ভালোবেসেছে? তোমার কিছু হয়ে গেলে বাবার কি হতো? ঝিলিক মুখ তুলে চাইল। মলিন হেসে ফের বুকে মাথা ঠেকিয়ে শুধালো, আচ্ছা বাবা, ভালোবাসা কি অন্যায়? শাহাদাত মির্জা চুপ করে রইলেন। ঝিলিক বলে গেল, আমি তো শুধু ভালোবেসেছিলাম বাবা। আজ আমার ভালোবাসা আমাকে এই পরিস্থিতিতে নিয়ে এলো। ভালোবাসা অন্যায় নয় মা, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। আচ্ছা বাবা, পৃথিবীতে এত মানুষ থাকতে আমরা তাকেই কেন চাই যে আমাদের সাধ্যের থাকে না? অথচ তার জন্য আমরা পুরো দুনিয়া পায়ে ঠেলে দিই। পৃথিবী এমনই মা, যার জন্য তুমি পুরো পৃথিবীকে পায়ে ঠেলবে, সেই তোমাকে পা মারিয়ে চলে যাবে। চিন্তা করো না মা, আমি আছি তো। শাহাদাত মির্জা নজর এবার দরজার পানে গেল। তিনি সেখানে আয়ুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যস্ত কণ্ঠে বললেন, আয়ুষ ওখানে কেন? ভেতরে এসো। আয়ুষ ঝিলিকের পানে তাকায়। আয়ুষের নাম শুনেও মেয়েটা
তার দিকে তাকায়নি। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক ছিঁড়ে। মেয়েটাকে না দেখে সে থাকতে পারছিল না, তাই তো শরীরের অজস্র ক্লান্তি নিয়ে ছুটে এসেছে। সে এগিয়ে গিয়ে দাঁড়ায় শাহাদাত মির্জার কাছ ঘেঁষে রুক্ষ স্বরে বলে, কেমন আছে ও এখনও? হাতের ক্ষতটা একটু গাঢ়। এই মুহূর্তে হঠাৎ তিনি মেয়েকে প্রশ্ন করে বসেন, মা, ছেলেটা কি করেছে তোমার সাথে? একবার বলো আমাকে। ঝিলিক এবারে তাকায় আয়ুষের পানে। আয়ুষ চোখ ফেরায় না। তীক্ষ্ণ চোখে টিজারের পকেটে হাত ঢুকিয়ে চেয়ে থাকে। ঝিলিক ব্যঙ্গ কণ্ঠে বলে, সে আমায় ভালোবাসেনি বাবা। আমাকে আপন করার প্রতিজ্ঞা করে অন্য কারোর সাথে ঘর বেঁধেছে। আমাকে ব্যবহার করেছে। আমার দেহের মোহে অনুভূত হয়ে হয়তো সে আমায় কাছে টেনে নিয়েছিল, অথচ আমি ভেবেছিলাম সে আমায় ভালোবাসে। কি বোকা আমি, তাই না বাবা? আয়ুষের মুখমণ্ডল তড়িৎ গতিতে পরিবর্তন হয়। অগ্নিঝরা দৃষ্টি নিক্ষেপ করে ঝিলিকের পানে। সে ব্যবহার করেছে ঝিলিককে, এমন বলার সাহস কিভাবে হয় তার? শাহাদাত মির্জার চোখ ভরে এলো। যে মেয়েকে আজ অবধি বকাটুকু দেননি, তাকে কিনা এভাবে কষ্ট দেওয়া হয়েছে। তিনি মেয়েকে বোঝালেন, না মা আমার, সে তো একটা কাপুরুষ, যে নিজের সন্তানকেও স্বীকৃতি দিতে পারেনি। আয়ুষ হঠাৎ তাদের কথোপকথনের মাঝে বলে উঠে, মেজো আব্বু তোমাকে আব্বু ডেকেছিল। বড় ভাই ডেকেছে শুনে তিনি মেয়েকে বললেন, মা আমি একটু আসি কেমন? ঝিলিক মাথা নাড়ে, বলে, না যেও না তুমি, এখনই চলে আসবো মা, জরুরি কিছু হয়তো বা। আচ্ছা থাক, তুমি না বলবে পরে কথা বলে নিব। ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি এসো। শাহাদাত মির্জা মাথা নাড়েন। ধীরে সুস্থে উঠে ধীর পদক্ষেপে পা বাড়িয়ে বেরিয়ে যান। আয়ুষ দাঁড়িয়ে থাকে একদানে ক্ষতটার দিকে চেয়ে। ব্যান্ডেজকৃত হাত নাড়তেও যেটা প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। মেয়েলি চিকন স্বরে তার ধ্যান কাটে, তবে বুকের ভেতর বয়ে যায় উল্লাস। সমুদ্রের ন্যায় ঝড়ো হাওয়া। ডিভোর্স কবে দিচ্ছেন? ডিভোর্স? আয়ুষের দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তবু অভিব্যক্তি স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, কি বললে শুনতে পাননি? বিয়ে করেছেন আপনি, ঘরে বউ আছে আপনার এখন। সে তো জানেও না যে আপনার প্রথম বউও আছে। মুক্তি চাইছো? চাইছি। যদি না দিই, বিয়ের কাগজপত্র সব আপনার কাছে রেডি করে পাঠিয়ে দিবেন, সাথে ডিভোর্স লেটারও। বিয়ে করেছি প্রমাণ কি? ঝিলিক কঠোর দৃষ্টিতে চাইল তার পানে। এতটা সস্তা বানিয়ে ফেলেছেন আমাকে যে বিয়ের প্রমাণও দিতে হবে? স্ত্রী হিসেবে অস্বীকার করছেন? তোমার কাছে কোনো প্রমাণ নেই বিয়ের, সুতরাং ডিভোর্স দেওয়া না দেওয়াতে কিছুই যায় আসে না। ঝিলিক আয়ুষ ডিভোর্সের ব্যাপারটা এড়িয়ে যেতে যেতে বলল। ওদিকে ঝিলিকের চোখে খেলে গেল আফসোস। সত্যি তার কাছে কোনো প্রমাণ নেই। বিয়ের কাবিননামা তো আয়ুষের কাছে, একটা কপিও তার কাছে নেই। সে তো আর বুঝতে পারেনি পুরুষটা এমন বদলে যাবে। বিশ্বাস করেছিলাম আপনাকে, পরিবর্তে বুঝিয়ে দিলেন আসলে আপনি কখনো আমার ভালোবাসার যোগ্যই ছিলেন না। আয়ুষ কিছু বলে না, চোখ ভরে আসতে চায় তার। শুধুমাত্র সে জানে ঠিক কতটা মানসিক যন্ত্রণা ধারণ করে সে প্রতিনিয়ত বেঁচে যাচ্ছে। না চাইতেও তাকে কঠোর হতে হয়। আমার কাছে এসবের কোনো মূল্য নেই, ছিল না কখনো। আমি শুধু আমার ফর্মালিটি পূরণ করার জন্য দেখতে এসেছি, বলে সে বেরিয়ে গেল। এতক্ষণ কঠিন পাথর হতে চাওয়া ঝিলিকের চোখ হুট করে ভিজে উঠল। দুহাত দ্বারা চোখ ঢেকে নিল। যে যত চাইছে কঠোর হতে, তত যেন তার বুক ভেঙে কান্না পাচ্ছে। একটা মানুষ যে তার ছিল, সে এখন অন্য কারো, যার স্পর্শ তার গায়ে কলঙ্কের ন্যায় বিঁধে আছে তার কাছে। নিজের মূল্য কখনোই ছিল না। এত কিছু কিভাবে সইবে সে? এসবের মাঝেই কাজের মহলের সকলে লাইন ধরে একত্রে ঢুকে পড়ল তার রুমে। সবার আগে নির্ঝর এসে জড়িয়ে ধরল ঝিলিককে। ভারাক্রান্ত স্বরে বলল, বনু, মাই লিটল প্রিন্সেস, ঠিক আছিস তুই? কেন এমন করেছিস? আমি কত ভয় পেয়েছি বা জানিস? কাঁদো কাঁদো প্রায় অবস্থা তার। পরপর তিয়া চেঁচিয়ে উঠল, সর তুমি, ছোট ভাইও আমাদের প্রিন্সেস ব্যথা পাবে। তুই সর এখান থেকে। দেখছিস না ভাই বোনের মধ্যে
ইম্পর্টেন্ট কথা হচ্ছে নাক গলাবি না, একদম তোতা তেতে উঠে অন্য পাশ থেকে গিয়ে ঝিলিককে জড়িয়ে ধরতে ধরতে বলে, আমাদেরও তো সুযোগ দাও। অতপর এক এক করে টিয়া আর ঐশীও গিয়ে জড়িয়ে ধরে। তুলনামূলক ঐশীর মনটা বেশিই খারাপ। দুয়ে দুয়ে চার মিলে গেল যে তাদের 4 ভাই বোনের মাঝে মিশ বেশি। যৌথ পরিবার হওয়ায় দরুন ছোট থেকেই একে অপরের প্রতি ভীষণ টান। এর মাঝেই সাজ এলো ঝিলিকের জন্য স্যুপ নিয়ে। তাদের সাবধান করে বলল, এই সর তোরা, ও ব্যথা পাবে, সরে যা। ঝিলিক তাকায় তার আপুর দিকে। হুট করেই সে অনুভব করে তার মনটা ভার হয়ে আসছে আবারও। কিছুক্ষণের জন্য যে আনন্দটা মনে লেগেছিল তা ধীরে ধীরে গায়েব হয়ে গেল। তার মনে পড়ে গেল তার আপু শুধু তার আপু নয়, আর সে এখন তার নিজের জায়গা নিয়েছে, আয়ুষের বউ হয়েছে। তবু তার মুখে লোক দেখানো হাসি ফুটে উঠল। সে তার আপুকে বড্ড ভালোবাসে। তবু নিজের ভেতর কোথাও একটা আক্ষেপ অনুভব করল, যেমনটা শত বছরে কোনো চাকেও হঠাৎ করে বাতাসের গতিতে ছো মেরে নিয়ে নিলে হয়। সাজ এসে তার পাশে বসলো, বলল, এখন কেমন আছিস মনি? অল্প হাসে ঝিলিক, বলে, অনেকটাই ভালো আপু। শুধু ভালো না, শক্তিশালীও তো হতে হবে। নে, স্যুপটা ফিনিশ কর। সাজ চামচ এগিয়ে দিল ঝিলিকের সামনে। ঝিলিক তা মুখে পুড়তে পুড়তে লক্ষ্য করল একটি সোনার নাকফুল, যা সাজের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সাজ তুলনামূলক সবার থেকে একটু বেশি ফর্সা, বাংলাদেশ তুলনায় তা অনেকটাই। তবু আজ কেন যেন ঝিলিককে তার পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান এবং সুন্দর রমণী মনে হলো। অতঃপর তার মন কঠোর হয়ে এলো। যার মনে তাকে নিয়ে বিন্দুমাত্র মায়া, তার জন্য তার কষ্ট পাওয়া ঠিক কতটুকু সাজে। মির্জাবাড়ির মেয়ে হিসেবে এবং ঝিলিকের আত্মসম্মানের সাথে তা একদমই সাজে না। না, এখন থেকে ওই লোকটাকে নিয়ে আর কোনো কষ্ট পাবে না সে। খুব সুখে থেকে দেখিয়ে দেবে সেও। মির্জাস গ্রুপের সিইও হওয়ার দরুন আয়ুষ বেশিরভাগ সময়ে কাজের বাহানায় অফিসে পড়ে থাকে। আজও একই, তবে কোনো কাজ নেই, যা আছে সব চিন্তা। কপালে দুহাত ঠেকিয়ে মাথা নিচু করে বসেছিল সে। হঠাৎ রায়ান আসে। মে আই কামিং স্যার? আয়ুষ ক্লান্ত ভঙ্গিতে মাথা তোলে। ইয়েস স্যার, আপনার জন্য একটা পার্সেল এসেছে। আয়ুষের ভ্রু কুঁচকে উঠে দ্বিধান্বিত স্বরে শোধায়, পার্সেল কে পাঠিয়েছে? জানি না স্যার, নাম নেই। রায়ান এগিয়ে গিয়ে বক্সটা দিল তাকে। আয়ুষ ধীরে বক্সটা খুলে শুরুতেই চোখে পড়ে একটি লেখা, যা তার মস্তিষ্কের ভাবনাগুলোকে আরও তীব্র করে ওঠে। কাগজটিতে লেখা, নিচে একটি ফোন। কাপা হাতে সে ফোনটা ওপেন করলো। মুহূর্তে তার হৃদয় কম্পিত হলো, গর্জে উঠল জোরে, ও শিট, নো নো, নেভার। আয়ুষ ভিডিওটি দেখে ফোনটি অদূরে ছুঁড়ে ফেলল। ফোনটি গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে ভেঙে গেল। আয়ুষ বিদ্যুৎ বেগে দৌড়ে গাড়িতে গিয়ে উঠে বসল। কানের ইয়ার পোডসের সাহায্যে বাড়িতে ফোন করার চেষ্টা করলো। তবে আশ্চর্যের ব্যাপার হলো, কোনো রকম সংযোগ যাচ্ছে না। আয়ুষ এক এক করে সকলের নাম্বারে ফোন লাগালো। অদ্ভুতভাবে সকলের ফোনই বন্ধ। এমনকি মেশনের প্রতিটি গার্ড, দারোয়ান এবং মেইনদেরও। আয়ুষের কপাল বেয়ে ঘাম ঝরছে, হৃৎপিণ্ড যেন ভয়ে কাঁপছে। যত জোরে পারল সে ড্রাইভ করে গেল। মন স্পষ্টে বারবার দৃশ্যমান হচ্ছে সেই ভয়ানক ভিডিও, যেখানে কেউ একজন, যার সম্পূর্ণ মুখ ঢাকা ছিল, কালো মাস্কে, মাথায় ছিল কালো হেড, সম্পূর্ণ কালো পোশাকে জড়ানো। সেই ব্যক্তি জোরে জোরে হাসতে হাসতে তাদের বেসমেন্টে একটি বোমা ফিট করছে, যেটা রিমোট দ্বারা নিয়ন্ত্রণকৃত একটি বোমা ছিল। লোকটি সেই রিমোট নিয়ে বারংবার নাড়াচাড়া করছিল। হঠাৎ এক সময়ে সেই রিমোটের একটি রেড বাটনে বৃদ্ধাঙ্গুল দ্বারা চাপ প্রয়োগ করে এবং সাথে সাথে তা বিকট শব্দে, না, সে আর ভাবতে পারে না। আধ ঘন্টার পথ শুধুমাত্র 10 মিনিটে পৌঁছেই
কোনো মতে কাপা হাতে গাড়ির দরজা খুলেই মির্জাস মেনশনকে একদম অক্ষত দেখে তার হাঁটু ভেঙে এলো। ধপ করে সে নিচে বসে পড়ল, চুলগুলো সব এলোমেলো। কি বীভৎস দেখাচ্ছে তাকে। পুরুষ মানুষের কাঁদতে নেই এমন নিয়মের দ্বার না ধরে আয়ুষ দুহাত দ্বারা চোখ ঢেকে ডগরে কেঁদে উঠল। কাদার সাথে সাথে তার গা দুলিয়ে উঠল। সামনে গেটের সামনে দাঁড়ানো একজন সিকিউরিটি গার্ড আয়ুষের গাড়ি দেখে গেট খুলতে গিয়ে এমন দৃশ্য দেখে বোধ দেখার মতো চমকে উঠল। তার মনে বারংবার প্রশ্ন এলো, আয়ুষ কাঁদছে, এ কি সত্যি নাকি তার বিড়ম্বম? সে সরাসরি সামনে যেতে পারে না। আয়ুষ নিজে উঠে দাঁড়ায়। তার হৃৎপিণ্ড এখনও লাফাচ্ছে দ্বিগুণ আওয়াজে। নিজের দাঁতস্থ করে দ্রুত পায়ে বাড়িতে ঢুকল। সরাসরি ওপর তলায় গেল জিলিকের রুমে। সামনে এসে থমকে গেল তার পা। দরজাটা খোলা, ভেতরে সকলে হাসি মজা করছে। সে যেতে যেতেও যেতে পারে না, অনেক কথা বলতে চেয়েও বলতে পারে না। শুধু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে হাসতে থাকা ওই রমণীর পানে। যে এখন হাসছে তাকে হাসতে দেখে আয়ুষের অশান্ত হৃদয় শান্ত হয়। মোহনময়ী চোখে সে নজর দেয় তার দিকে। মনে মনে বলে ওঠে, কতদিন তোমায় হাসতে দেখি না প্রাণ আমার। তোমাকে পেতে আমি সব করব, যা যা আমার করা প্রয়োজন সেসব আমি করব। আই প্রমিস আমরা খুব হ্যাপি হব। একধানে চেয়ে রয় সে ঝিলিকের পানে। হঠাৎ সাজের ডাকে তার ঢ্যাং ফিরে বলে, আরে আপনি এখানে কি করছেন? ভেতরে আসুন না। মুহূর্তে আয়ুষের নরম অভিব্যক্তি বদলে গেল। বেরিয়ে এলো তার কঠিন সত্তা। সে কিছু না বলে চলেই যাচ্ছিল। ফের টিয়া তোতাও দেখে ওঠে। বায়ু এসো, এদিকটা এসো। আয়ুষ ভেতরে যায়। তাকে দেখে ঝিলিকের হাসি মিয়েই যায়। সাই মুখ কালো হয়ে আসে। আয়ুষ নির্ঝরকে উদ্দেশ্য করে বলে, তোকে ফোন করছিলাম না, পারছিলাম না। কেন? টিয়া তোতা ঐশী তোদেরও তো ফোন করেছি। কি হয়েছে তোদের ফোনের? নির্ঝর বলে, জানি না ভাইয়া, আমাদের সবার নেটওয়ার্ক হুট করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সাথে ওয়াইফাইয়ের রাউটার এও কি জানি হলো, নেট পাচ্ছিল না কোনো, সবার একসাথে। হ্যাঁ সবারই। আয়ুষ কপালে ভাঁজ পড়ল। নির্ঝর ফের বলে, ভাইয়া একটু দেখো তো, আমার একটা ইম্পর্টেন্ট কল করার ছিল। আয়ুষ কিছু বলে না। বেরিয়ে আসার আগে সাজের স্বর ভেসে আসে, শুনুন না, কফি আনবো? আয়ুষ আগেও চোখে তার পানি চায়। চোয়াল শক্ত হয়ে আসে তার। হাত মুষ্টি মেয়ে করে নিজেকে সামলায়। কিছু না বলেই সেখান থেকে চলে যায়। শ্বাস ক্ষীণ হাসে। ঝিলিক বিছানার কমফোর্টার চেপে ধরে হাতের মাঝে শ্বাস পরিস্থিতি সামলাতে বলে, টায়ার্ড বেশি হয়তো। ঐশী কিছুটা আন্দাজ করে, সাথে অবাকও হয়। সে সময় পায়নি আয়ুষের সাথে আলাদা কথা বলার। বাকিরা নিজেদের মাঝে আলোচনায় মত্ত। সাজুতে গিয়ে আয়ুষের পিছু পিছু যায়। সেদিক পানি চেয়ে ঝিলিকের গলা শুকিয়ে আসে। এরই মাঝে নির্ঝর বলে ওঠে, তুই চিন্তা করিস না বনু, তোর এই অবস্থার জন্য যেই দায়ী হোক না কেন, তাকে আমি দেখিস কী হাল করি। হুট করেই সম্পূর্ণ মহল ঠান্ডা হয়ে গেল। সকলেই তার পানে চোখ বরফ করে তাকালো। নির্ঝর ভড়কে গেল। ঐশী ফিসফিসিয়ে বলে, ইডিয়েট কোথাকার। ঝিলিক মলিন হাসে, বলে, তার প্রয়োজন নেই ছোট ভাইও, আমি তাকে নিয়ে কিছু বলতেও চাই না। টিয়া সব কিছু ঠিক করতে বলে। আরে স্যার, ও তো একটা কাপুরুষ, ওকে নিয়ে কথা বলে আমরা আমাদের টাইম কেন ওয়েস্ট করছি? ঝিলিক হাসে। তারা যদি জানতো যে তাদের আদর্শবান ভাই আয়ুষ মির্জাই তার এই অবস্থার জন্য দায়ী, তখন তারা কি করত? আয়ুষ রুমে আসতেই তার ফোনে একটি নোটিফিকেশন আসে। আসা মাত্রই শাওয়ার নিয়ে বেলকনিতে বসে সিগারেট ফুঁকছিল সে। হঠাৎ ফোনের শব্দে তার বুঝে রাখা চোখ খুলে গেল। সেখানে লেখা। রাগে আয়েশুর চোয়াল শক্ত হয়ে আসে। সে চেক করে দেখতে চায় এই মেসেজ কোথা থেকে এসেছে, অথচ সে কিছুই পায় না। ওই নাম্বার ততক্ষণে ডিজেবল হয়ে গিয়েছে। সে নাম্বারে ফোন দেয় সে, বন্ধ। চাইলেও সেই নাম্বার
ট্র্যাক করা অসম্ভব। কিছুক্ষণ আগেই ভিডিওটা ওটা একটা নকল ভিডিও ছিল যা সম্পূর্ণ তাকে ভয় দেখাতে তৈরি করা হয়েছিল। তবে যেজন তাদের মেনশনের সম্পূর্ণ নেটওয়ার্ক হ্যাক করেছে সে ঠিক কতটা পাওয়ারফুল তা আয়ুষের হয়তো ধারণাও বাইরে। অবশ্য পাওয়ারফুল না হলে কি আর এত বড় ওয়াইফাই অফিসে ফোন দেওয়ার পরই জেনেছে সে এখন সব ঠিকঠাক নেটওয়ার্ক আছে। সে উঠে যায়, কি করবে তার বুঝে আসে না। রায়ানকে মেসেজ দিতে গিয়েও দিয়ে উঠতে পারে না। সাজ এসে তাকে ডাকে, আপনি কিছু খাবেন? কফি অথবা স্যাঙ্কোস? আয়ুষ শান্ত চোখে তার দিকে তাকায়, বলে, সাজ তুই কি বড্ড বাড়াবাড়ি করছিস না? সাজ কাচুমাচু করে বলে, আপনি তো বলেছিলেন হাজব্যান্ড ওয়াইফের অভিনয় করতে হবে, তা বলে কি তুই সত্যি সত্যি বইয়ের মতো বিহেভ করবি যখন তখন? সরি। আয়ুষ কিছু না বলেই উঠে চলে যায়। সাজের চোখ দুটো ভরে আসে। একমাত্র ভালোবাসে বলেই আয়ুষের এমন অদ্ভুত শর্তে সে রাজি হয়েছে। অথচ তবুও তাকে অবহেলা করছে মানুষটা। তবে কি তার মনেও গভীর কেউ আছে? হয়তো আছে সন্ধ্যের আকাশের মাঝে অস্তগামী সূর্যের লাল রশ্মি আকাশকে বেশ বিষণ্ণ একসাথে সুন্দর করে তোলে। ঝিলিক তাই দেখছিল। সে এখন সে সময়ের কথা মনে করছিল যখন প্রথমবারের মতো সে প্রেমে পড়েছিল আয়ুষের। হুট করে একটা মানুষের এতটাই পরিবর্তন হলো যে যে পুরুষ একসময় তাকে ছাড়া বাঁচতে না পারার কথা বলতো এখন সে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতেই রাজি নয়। এইসব ভাবনার মাঝে পিছন থেকে এক রুক্ষ পুরুষালী স্বর ভেসে এলো, এতক্ষণে ছাদে কি করছো? নিচে যাও। ঝিলিক চমকে তাকালো। তার হুট করে মনে হলো এই আয়ুষ সেই আয়ুষ যে তাকে খুব যত্নে রাখত। অথচ তার হুট করে মনে হলো এই পুরুষটাই তাকে মরতে বলেছিল। এবার তার মন কেমন যেন নরম হলো না। আত্মসম্মান বোধ ঝাপটে ধরল তাকে। তাচ্ছিল্য করে বলল, এইসব আপনাকে মানায় না আয়ুষ মির্জা। আপনি তুমি করে বলার মাঝেও আপনজনের একটা ছায়া থাকে যা আপনার মাঝে নেই। সে চলেই যাচ্ছিল। আয়ুষী তাকে থামায়। কণ্ঠটা তার কেমন নরম হয়ে আসে। ঝিলিকের পা দুটো থমকে যায়। সে পিছু ফিরে চায়, ভাবে হয়তো আয়ুষ এখন ক্ষমা চাইবে। অথচ তাকে সম্পূর্ণ প্রমাণ করে আয়ুষ বলে, আমাকে ভুলে যাও ঝিলিক, আগের মতো আনন্দে বাঁচো। অথচ খুনটা আপনি করেছিলেন। একটু থামে আয়ুষ, হঠাৎ রুক্ষ স্বরে বলে ওঠে, এবরশন করে ফেলো আর আর নতুন করে বাঁচো। ঝিলিক চোখ বুজে নেয়। কঠিন হতে গিয়েও এই পুরুষটির সান্নিধ্য পেলেই সে ভেঙে পড়ে। কান্না গিলে বলে, একটুও মায়া হচ্ছে না আপনার? মায়া কেন হবে? কে তুমি? আমি আপনার কেউ না। কেউ হলে এভাবে ছাড়তে পারতাম? বাচ্চার জন্যও কোনো টান অনুভব করেননি? বিয়ে করার আগে মনে হয়নি কেউ একজন সেদিন সকালেই জেনেছিল সে আপনার সন্তানের মা হবে? আয়ুষের বুক কাঁপে। চোখে চোখ না রেখে গম্ভীর স্বরে বলে, না। কি অনুভব হবে? ঝিলিক তাচ্ছিল্যে হাসে, বলে, আফসোস হবে না তো পরে? আফসোস? কিসের আফসোস? আফসোস হওয়ার মতো কিছুই তো করিনি। এত নিখুঁত অভিনয়ও সম্ভব? পৃথিবীতে সব সম্ভব। অতঃপর আয়ুষ না চাইতেও জিজ্ঞেস করে, এব্রেশন করে ফেলবে সত্যি? ঝিলিক কঠোর হয়। কণ্ঠে তেজ ঢেলে বলে, শাট আপ মিস্টার মির্জা। আপনার মতো কাপুরুষ নই আমি। আপনি বিশ্বাসঘাতকতা করতে পারলেও আমি নিজের সন্তানের সাথে কখনোই বেইমানি করতে পারবো না। সরুন সামনে থেকে। আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। সে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আয়ুষ পিছন থেকে গম্ভীর স্বরে বলে ওঠে, ঝিলিক স্ট্রং থেকো, ঠিক আগের মতো। ঝিলিক হাসে। যেতে যেতে উত্তর দেয়, ঝিলিক সবসময়ই স্ট্রং, শুধু আপনি একটু সস্তা মনে করছিলেন। যান যান, নিজের বইয়ের কাছে যান। আমার ব্যাপারে নাক গলানোর অধিকার আপনি রাখেননি। ঝিলিক চলে যায়। আয়ুষ সেদিক পানে চেয়ে থাকে। আমেরিকার বিশাল বহুল ম্যানশনে বসে কেউ একজন খুব উল্লাসে হাসে, যেন সব কিছুই তার চিরে বেরিয়ে আসে তার ভয়ানক কয়েকটি শব্দ। ঝিলিক নিজের প্রেগনেন্সি কিটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ওটা সে সযত্নে রেখে দিয়েছে।
নিজের ড্রয়ারে বারংবার তার আয়ুষের বলা কথাগুলো মাথায় বাড়ি খাচ্ছে। এতে যেন মাথা সম্পূর্ণ ফেটে যাচ্ছে। অতিরিক্ত চিন্তার ফলে মাইগ্রেনের ব্যথা জেগে আসছে। ওষুধেও ঠিক হচ্ছে না। শুয়ে শুয়ে মনে করছে সে সকল দিন, সেদিন তাদের বিয়ে হলো। আয়ুষ বলেছিল সবাইকে জানানোর কথা। ঝিলিকই আপত্তি জানায়, অথচ এখন ঝিলিক নিজের পেটে হাত বোলায়, নিজের অংশকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা তোমার মাকে কখনো ভালোবাসেনি, তোমাকেও সে চায় না। অথচ তোমার মা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, আর ওদিকে সে নিজের বউ নিয়ে দিব্যি রাত্রি যাপন করছে। তোমার মায়ের কী তা করা উচিত। ফের তার মাথায় ভাবনারা উকি দেয়, আয়ুষ কি সত্যি তাকে কোনো দিন ভালোবাসেনি? তবে যে তখন কত কত পাগলামো করত। আবারও মাথায় আসে তার করা সকল অপমান। সে তো তাকে মরে যেতে বলেছিল, ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে সে। তাকে যে দেখতেও যায়নি সে, তাকে ঠিক কতটুকু ভালোবেসেছে। ওহু, বাসেনি তো। ঝিলিক হাসে, পাগলের মতো হাসে। হাসতে হাসতে ডগরে উঠে বলে, তুমি কেন আমায় ভালোবাসলে না আয়ুষ? আমি কিভাবে সহ্য করব তোমার শরীরের অন্য কারো স্পর্শ? কিভাবে থাকবো তোমায় ছাড়া? তুমি একবারও ভাবলে না আমার কথা? যারা ঠকায় তারা কেন ঠকে যাওয়ার মানুষটির কথা একবারও ভাবে না? তারা কেন ভুলে যায় যে তারাও মানুষ, কতটা যন্ত্রণা নিয়ে তারা বাঁচে এটা কেন ভুলে যায়? তারা কেন আমাদের মতো মেয়েদের বেছে নিতে পারে না? কেন আমরা সবসময় অপশন হয়ে রয়ে যাই? তুমি কিভাবে ভুলে গেলে তুমি আমায় ভালোবাসতে? যত যাই হয়ে যাক না কেন, ঝিলিক তো জানে আয়ুষ তার স্বামী, তারই বাচ্চার বাবা। অথচ তার কাছে কোনো পথ নেই এটা প্রমাণ করার, নেই কোনো ইচ্ছে। যে মানুষের সাথে একসময় নিজের সুখ দুঃখ ভাগ করেছে, কত রাত তার বাহুডরে কাটিয়েছে সে, যখন অন্য নারীকে ছুবে এটা কল্পনা করতেই যেন ঝিলিকের প্রাণ ছটফট করে ওঠে। সে সহ্য করতে পারে না, যত স্ট্রং হওয়ার চেষ্টা করুক না কেন। ভালোবাসলে বলা যায় এত সহজে। ঝিলিক সিদ্ধান্ত নেয়, তবু সে আর কখনো আয়ুষের সামনে দুর্বল হবে না, কখনোই না। উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় সে, চোখের পানি মুছে নিজে দাঁতস্থ করে কিছু কথা বলার জন্য শাহাদাত মির্জার রুমের দিকে পা বাড়ায়। অথচ দরজা খোলা মাত্রই নজরে আসে আয়ুষ বেরোচ্ছে। পিছু পিছু সাজও। ঝিলিকের হৃৎপিণ্ডটা যেন ধক করে উঠে। শুকনো ডোক গিলে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যায় সে। শ্বাস তাকে দেখে পিছু ডাকে, আরে মনি, কেমন আছিস এখন? ঝিলিক স্পষ্ট স্বরে উত্তর দেয়, ভালো, কিছু লাগবে এনে দিব। ঝিলিক তার দিকে ফিরে তাকায়। আয়ুষ তখন তার দিকে তাকিয়ে আয়ুষের থেকে চোখ ফিরিয়ে বিড়বিড় করে সে, যাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তাকে নিয়েই তো বসে আছো আপু, আর কি বা লাগতে পারে আমার? মুখে বলে না, একটু বাবার কাছে যাচ্ছি বলে আবারও এগিয়ে যায়। রুমটা কি তার মুখোমুখি হতে হয়েছিল, যার থেকে পালাতে চাইবে এখন? সব সময় শুধু তাকিয়ে দেখে যেতে হবে। ঝিলিক নিজেকে সামলে নিস্তলায় যায়। শাহাদাত মির্জার রুমে ঠক ঠক আওয়াজ করে। শাহাদাত মির্জা ছিলেন না বোধহয়। চৌধুরী চৌধুরী মেয়েকে দেখে কেঁদে ফেললেন, ব্যান্ডেজ বাঁধা হাতে চুমু খেলেন, জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। আমাকে ক্ষমা করে দিস মা, আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম। আমি তোর জীবনের আগের মা সম্মানকে বেছে নিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দে। ঝিলিক মাকে সান্ত্বনা দেয়, আমি ঠিক আছি মা, আমাকে নিয়ে ভেবো না, বাবাকে বলো আমি ডাকছি। বলে সে উপরে চলে আসে। সৌতি বেগম মেয়ের পানে চেয়ে থাকে, না জানি কতটা কষ্ট পেয়েছে মেয়েটা। তিনি আসলে মুখ ডেকে ডুকরে উঠলেন। কিছুক্ষণ পরেই শাহাদাত মির্জা এলেন। কিছুটা চিন্তিত মুখ ছিঁড়তে তাকে দেখতেই চৌধুরী চৌধুরী বললেন, আপনাকে ঝিলিক ডেকেছি। শাহাদাত মির্জা তার দিকে তাকিয়ে থাকলেন। হুট করে গিয়ে জড়িয়ে ধরলেন। চৌধুরী মির্জার বুঝতে অসুবিধে হলো না যে তার স্বামীর মনে এখন হয়তো খুব ঝড় বইছে। তিনিও জড়িয়ে ধরলেন, বললেন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। শাহাদাত মির্জা মুখ তুলে বললেন, তোমার মুখের দিকে তাকালেই আমার সকল দুশ্চিন্তা শেষ হয়ে যায়। তুমি না থাকলে আমার কী যে হতো চৌধুরী,
তিনি হাসেন। বিয়ের এত বছর পরও তাদের ভালোবাসা এক সিলতেও কমেনি। প্রেমের বিয়ে ছিল তাদের। কেউ কেউ হয়তো আসলেই সারা জীবন আগলে রাখতে জানে। সাদাত মির্জা মেয়ের রুমে গেলেন। মা, ডেকেছো? জিলিক তখন বসেছিল। হ্যাঁ বাবা, এসো, পাশে বসো। তিনি গায়ে কাউসে গিয়ে বসলেন। মেয়ের কাঁধ জ্বলিয়ে বললেন, কি হয়েছে মা? বাবা, আমি চাই এই বাচ্চাটাকে রাখতে চাই। সাদাত মির্জা কি বলবেন ভেবে পান না। বলেন, তুমি নিশ্চিত মা? এ সমাজে সিঙ্গেল মাদার হয়ে থাকা খুব বেশি কঠিন। অনেক কটু কথা শুনতে হবে তোমায়। তুমি তো পাশে থাকবে বাবা? থাকবে না? সাদাত মির্জা হাসেন। সবসময় তোমার পাশে থাকবো মা। আমার শুধু তুমি হলেই হবে বাবা। সাদাত মির্জা কিছু বলেন না। জিলিক আবারও বলেন, বাবা, আমি চাই না এ বাচ্চার বাবা সম্পর্কে কেউ কোনো কিছু বলুক। আর সাদাত মির্জা চমকে উঠলেন। বললেন, কি বলছো মা? ওই কুলঙ্গারকে এত সহজে ছেড়ে দিব? অসম্ভব। তুমি কি চাও না আমি সুখী হই? হ্যাঁ চাই। কিন্তু তাহলে কোনো কিন্তু নয় বাবা। আমি তার নামটাও শুনতে চাই না। সাদাত মির্জা আর কিছু বলেন না। মাগরিবের নামাজ পড়ে সবেমাত্র ফিরেছে আয়ুষ। গায়ে এখনও সাদা পাঞ্জাবি জড়ানো, মাথার টুপিটা খুলে হাতে রেখেছে। নির্জরা সবাই মিলে জিলিকের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছে। সারপ্রাইজ বলতে জিলিকের পছন্দের সব খাবার। নির্জর তার বড় ভাইকে দেখে ডাক দেয়, আয়ুষ ভাই, এদিকে এসো। কি করছি দেখো বোনুর জন্য। নিশ্চিত দেখলে খুশি হবে। সে এগিয়ে যায়। ওখানে অনেক ধরনের স্যাঙ্কোস রয়েছে, যার মধ্যে ফুচকা দেখে তার মেজাজ চরমে পৌঁছায়। এই সন্ধ্যার সময় যদি জিলিক এসব খায়, তাও এই অবস্থায়, তাহলে তার ফুড পয়জন হবে। সে দ্রুত কণ্ঠে বলে, এসব কি? হ্যাঁ সরা এসব। ও এমনিতেই অসুস্থ। ও এখন এসব খেলে ওর পেটের অবস্থা কী হবে বুঝতে পারছিস? সকলে থতমত খেয়ে যায়। হুট করে আয়ুষ এত হাইপার হলো কেন? নির্ঝর ক্যাবলার মার্কা হাসি দেয়। তাই তো, জিলিকের ফুড পয়জনিং এর সমস্যা আছে। ওলটপালট অসময়ে কিছু খেলেই পেটের অবস্থা কাহিল হয়ে যায়। সে ওখান থেকে ফুচকা, চটপটি, কিছু কোল্ড ড্রিঙ্কস সরিয়ে রাখে। আয়ুষ তবু চোখ রাঙিয়ে তাকায়। এবার সকলেই সব কিছু আবারও প্যাক করে নেয়। সকলের মন খারাপ হয়ে যায়। তারা তো শুধু জিলিকের মনটা ভালোই করতে চেয়েছিল। ঐশী রাগ আরও বেশি বেড়ে যায়। বড় ভাইয়ের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতেও তার যথেষ্ট সংকোচ হচ্ছে। সে তেতে উঠে, কী সমস্যা তোমার? নিজেও ভালো রাখবে না, আবার আমাদের ভালো রাখতে দেবে না। আয়ুষ ভ্রু কুঁচকে তাকায়। ঐশী বুঝতে পারে সে কী বলে ফেলেছে। নির্ঝর ওর মাথায় গাঁটটা মারে। বলে, এই কাকে কি বলছিস? হ্যাঁ? টিয়া তো তাও হাঁ করে তাকিয়ে থাকে। শ্বাস তাদের মাঝে নেই। মূলত ঐশী শিয়রে কোলে তাকে একটা কাজ ধরিয়ে দিয়ে এসেছে। সে মুখ সামলে বলে, না মানে ভাইয়া আমাদের প্ল্যান নষ্ট করে দিল তো, তাই আর কি। নির্ঝর বিরক্ত হয়, তুই কি পাগল হলি ঐশী? ঐশী রেগে যায়, পাগল হবে তুমি। তাদের মাঝে ঝগড়া বেজেই যাচ্ছিল। আয়ুষ থামায়, বলে, চুপ কর তোরা, আর এসব সরিয়ে রাখ ওর চোখে যাতে না পড়ে। যেতে যেতে ফের ফিরে এলো। নির্ঝরের কানে কানে কিছু একটা বলেই চলে গেল সিঁড়ি বেয়ে। জিলিক সবে নিচে নামছিল। পায়ে পা লেগে পড়ে যেতেও বেঁচে গেল। আয়ুষের সঠিক সময়ে আগমনের কারণে জিলিক চোখ দুটো বুজেছিল। পরেনি দেখে ভয়ে হাঁপাতে হাঁপাতে চোখ খুলে দেখল সে আয়ুষের বলিষ্ঠ বাহুতে আবদ্ধ। ভ্রু কুঁচকে গেল তার। সে সরে আসার চেষ্টা করতেই আয়ুষ তার কোমর ছেড়ে সরে দাঁড়ায়। আয়ুষের কুঁচকে থাকা ভ্রু উপেক্ষা করেও সে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আয়ুষ তাকে উদ্দেশ্য করে বলে, এভাবে বাচ্চার জন্ম দিবি? চলাফেরারই তো ঠিক নেই। জিলিক হাসে, এইসব আবার কে বলছে যে কিছুক্ষণ আগেই বাচ্চাটাকে মারার কথা বলেছিল সে? আয়ুষ কিছু বলে না। সোয়াল শক্ত হয়ে আসে তার। চলে যেতে উদ্যত হয়। জিলিকের রাগটুকু যেন উগড়েও আসে। সে খুব ভালো করেই জানে আয়ুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাই সে বলে, নামাজ পড়ে কী চাইলেন? নিশ্চয়ই আমার আর আমার সন্তানের উচ্ছেদের জন্য দোয়া করেছেন, যাতে আপনার জীবন একদম পরিষ্কার হয়ে যায়। আয়ুষ চেয়ে থাকে
তার পানে চোখ দুটো ভরে আসতে চায়, কিছু বলতে গিয়েও আটকে আসে তার কণ্ঠ। ততক্ষণে ঝিলিককে তিয়া ডাক দেয়। সে নিচে চলে যায়। আয়ুষের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে চায়, অথচ পড়ে না। বুকের মধ্যে কেমন তীব্র ব্যথা অনুভব হয়, তবু নিজেকে সামলে ওপরে যায়। ঝিলিক নামার সময় ওসমান মির্জার দেখা পায়। ঝিলিককে দেখে তিনি একগাল হাসেন, বলেন, কেমন আছো মামুনি? ভালো বড় বাবা। কিছু প্রয়োজন তোমার? হাতের ব্যথা কেমন? ঠিক আছি বড় বাবা। ঝিলিক মা, একটা সিদ্ধান্ত নিয়েছি। ঝিলিকের কপালে ভাঁজ পড়ে। কী সিদ্ধান্ত বড় বাবা? যেহেতু তুমি এখন অসুস্থ, সেহেতু তোমার ভার্সিটির প্রফেসর এসে না হয় তোমায় পড়িয়ে যাক, কি বলো? সামনেই তো তোমার সেমিস্টার শুরু হবে। ঝিলিকের এই পরামর্শটা খারাপ মনে হলো না। এসবের থেকে যত নিজেকে ব্যস্ত রাখতে পারবে তত সে ডিপ্রেশন থেকে বাঁচবে। তৎক্ষণাৎ সে রাজি হয়ে গেল। ওসমান মির্জাও হেসে চলে গেলেন। ঝিলিক ভাবল তাদের ভার্সিটির কোনো প্রফেসরকে আসতে বলেছে, জিজ্ঞেস করবে। তাই বলে প্রফেসরের নাম কি বড় বাবা? নামটা মনে পড়ছে না মা। আচ্ছা ঠিক আছে, তবু একটা প্রশ্ন থেকে যায় তার মনে, কোন প্রফেসর উনি? গল্প অবজেকশন বিএস লাভ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।